মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি ব্যাকরণের বাকযন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। বাকযন্ত্র কী বা কাকে বলে, আর এই বাকযন্ত্র কী বা কাকে বলে জানার আগে একটা জেনে নেব আমরা আরও দুটো জিনিস। সেটি হচ্ছে যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। তাহলে তোমরা যেহেতু আগের ক্লাসে পড়ে এসেছো যে স্বরধ্বনি কী না, যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করছি, অর্থাৎ এর আগের দিন তোমাদের যদিও আলোচনা হয়ে গেছিল যে অ থেকে ও পর্যন্ত এই যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করছি তখনই সেগুলোকে বলবো স্বরধ্বনি। আর যখন আমরা সেগুলো লিখছি অ থেকে ও পর্যন্ত যখন আমরা লিখছি সেগুলো হয়ে গেল স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনি কি না, যখন বলছি তখন সেটা স্বরধ্বনি অ থেকে ও পর্যন্ত, আর যখন সেটা আমরা লিখলাম যখন সেগুলোর একটা করে লিখিত রূপ দেওয়া হলো তখন সেটা হয়ে গেল স্বরবর্ণ। সেরকম ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও তাই। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও আমরা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে বলবো কি না, এই যে সংকেতগুলো তখন বলবো সংকেত যখন ধ্বনি বলছি। তো এই সংকেতগুলো হলো ব্যঞ্জন ধ্বনি যখন বলছি, আর যখনই সেগুলির আমরা লিখিত রূপ দিচ্ছি, অর্থাৎ যখন সেগুলো আমরা লিখছি তখনই সেগুলো হয়ে গেল কি না ব্যঞ্জন বর্ণ। তাহলে কি দাঁড়ালো না, স্বরধ্বনি থেকে স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনি থেকে ব্যঞ্জন বর্ণ। এইভাবে আমরা পেলাম বর্ণগুলিকে, আমাদের বাংলা বর্ণমালাগুলিকে এইভাবে পেলাম। এইবার আজকে আমরা যেটা জানব সেটা হচ্ছে যে কি না বাকযন্ত্র। বাকযন্ত্র কি বা কাকে বলে? দেখো, আমরা মুখ দিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করছি, এই যে একটা একটা করে বিভিন্ন যে ধ্বনি যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি সেগুলো কোথা থেকে আসছে কখনো কি ভেবেছো তোমরা? না, সেগুলো আসছে কোথা থেকে না, মুখের ভিতরের বিভিন্ন অংশ থেকে। এই যে একটা একটা করে ধ্বনি যেগুলো উচ্চারণ করছি মুখ দিয়ে, সেগুলো কোথা থেকে আসছে না, মুখের বিভিন্ন অংশ টাচ করে করে আসছে। তাহলে মুখের ভিতরের নানা অংশের সাহায্যে উচ্চারণ হচ্ছে। তাহলে মুখের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারিত হচ্ছে বলে এই অংশগুলিকে বলা হচ্ছে বাকযন্ত্র। দেখো, প্রথমে যখন আমরা বাকযন্ত্রটা পড়লাম বা বাকযন্ত্র যে শব্দটা শুনলাম তখন হচ্ছে খুব কঠিন, বাকযন্ত্র আবার কি? তো কিছুই না, আমরা যখন আমাদের মুখ দিয়ে যখন কথা বলছি, যখন ধ্বনিগুলোকে প্রকাশ করছি, ধ্বনিগুলোকে যখন বের করছি, তখন কী হচ্ছে, মুখের এক একটা অংশকে টাচ করে মুখের বিভিন্ন অংশের সাহায্যে সেগুলোকে বের করছি, সেগুলোকে প্রকাশ করছি। মুখের বিভিন্ন অংশের সাহায্যে আমরা সেগুলো এই যে ধ্বনিগুলোকে প্রকাশ করছি। এই যে মুখের বিভিন্ন রকম অংশ, এই অংশের সাহায্যে যখন প্রকাশ করছি, এই অংশগুলি হয়ে গেল বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র এবার কি কি হতে পারে না, এই যে আমরা কথা বলছি বা ধ্বনি বের করছি, আওয়াজ বের করছি, তো সেগুলো যখন করছি তখন তোমরা দেখবে এবার থেকে কথা বলার সময় যে কি কি স্পর্শ করে আসছে, কি কি টাচ করে আসছে। এক হচ্ছে বাকযন্ত্রগুলি, তাহলে আমাদের কি কি জানতে হবে না, বাকযন্ত্রগুলি আমাদের জানতে হবে কি না, ওষ্ঠ, ওষ্ঠ অর্থাৎ এই যে ঠোঁট, তারপর কণ্ঠ, কণ্ঠ, তারপরে কি আসছে না দন্ত অর্থাৎ দাঁত, দন্ত অর্থাৎ দাঁত। তাহলে তিনটে হয়ে গেল। আর কি না তালু আর জিভ। তাহলে কি কি এলো না, ওষ্ঠ, কণ্ঠ, তালু, জিভ, এই যে জিভ আর দন্ত, দন্ত। তাহলে ঠিকই তো তাই, আমরা যখন কথা বলছি, যখন কোনো ধ্বনি প্রকাশ করছি, তখন তো এইগুলোর সাহায্য অবশ্যই লাগবে। এটা কি তোমরা কখনো ভেবেছো কথা বলার সময়? ভাবা হয়নি। তাহলে এই যে মুখের বিভিন্ন অংশ, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, এই যে মুখের বিভিন্ন অংশগুলো সাহায্য নিয়ে আসছে,
অর্থাৎ ওষ্ঠ, কণ্ঠ, দন্ত, দাঁত, জিভ, এই অংশগুলির সাহায্যে আমরা কি প্রকাশ করছি না ধ্বনি বের করছি। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমাদের সংখ্যাটা আরেকবার আমাদের পড়ে নিতে হবে না, মুখে আমরা মুখ দিয়ে যেসব ধ্বনি বের করছি অর্থাৎ ধ্বনি উচ্চারণ করছি সেগুলি মুখের ভেতরের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারণ করছি। অর্থাৎ আমরা মুখ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করছি এই ধ্বনিগুলি মুখের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারিত হচ্ছে, তারই নাম কি না বাকযন্ত্র। তাহলে মুখের যে ধ্বনি আমরা উচ্চারণ করছি এই ধ্বনিগুলি মুখের ভিতরের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারিত হচ্ছে, তারই নাম বাকযন্ত্র বা তাকেই বলে বাকযন্ত্র। আর বাকযন্ত্রগুলি কি কি না ওষ্ঠ, কণ্ঠ, তালু, দন্ত, জিভ, এই হয়ে গেল আমাদের বাকযন্ত্র। এইবার কি না আমাদের যেটা জানতে হবে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের এক একটা অংশকে ধ্বনি বলে। তাহলে বাকযন্ত্রের সাথে যেটা একটু আগেই তোমাদের বললাম না, বাকযন্ত্রের সাহায্যে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করছি এই যে এক একটা আওয়াজ বের হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে ধ্বনি। তাহলে এই হয়ে গেল আমাদের ধ্বনি। তাহলে ধ্বনি কি পরিষ্কার হয়ে গেল। এইবার আমরা চলে যাব বর্ণ। তাহলে বর্ণ কি না ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, যেটা একটু আগেই তোমাদের আমি বোঝালাম যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। তাহলে ধ্বনির লিখিত এই যে ধ্বনি যেটা বলছি যাই বলছি না কেন এটা হয়ে গেল ধ্বনি, অর্থাৎ মুখের আওয়াজই হয়ে গেল ধ্বনি, মুখের আওয়াজকে ধ্বনি বলছে। আর যখন সেগুলোকে আমরা লিখছি অর্থাৎ ধ্বনি লিখিত রূপকে কি বলা হচ্ছে না বর্ণ। যখনই লিখলাম আর ধ্বনি থাকলো না, যেই লিখলাম সেটা হয়ে গেল কি না বর্ণ। তাহলে ধ্বনি সমূহকে লিখিত রূপ দেওয়ার জন্য বর্ণের প্রয়োগ করা হয়। যে কোনো ধ্বনি সমূহ, স্বরধ্বনি বলো, ব্যঞ্জন ধ্বনি বলো, যখনই লিখিত আমরা একটা করে রূপ দিচ্ছি, সাংকেতিক রূপ দিচ্ছি, তখনই সেটা হয়ে গেল বর্ণ। তাহলে সংকেতগুলির চিহ্ন সমূহ লিখিত হয়ে গেল, তাহলে এইভাবেই হয়ে গেল স্বরবর্ণ। তাহলে এবার আশা করি বুঝতে পারলে যে যখনই ধ্বনির লিখিত রূপ আসছে তখনই সেটা বর্ণ হয়ে গেল। এইবার এইভাবেই হয়ে গিয়েছিল আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের চিহ্ন যেমন আমরা পেয়ে গেছি স্বরধ্বনি থেকে, সেরকম ব্যঞ্জন বর্ণগুলো আমরা পেয়ে গেছি কোথা থেকে না ব্যঞ্জন ধ্বনি থেকে। তাহলে আশা করি ক্লিয়ার হলো বাকযন্ত্র কি। প্রথম দিকেই যদি চলে যাও যে স্বরধ্বনি বা কি আর স্বরবর্ণ বা কি। এবার ব্যঞ্জন ধ্বনি বা কি, ব্যঞ্জন বর্ণই বা কি। তারপরে ধ্বনি কি না মুখের আওয়াজই হচ্ছে ধ্বনি। এরপর কি এলো না বর্ণ কাকে বলে না ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। তাহলে ধ্বনির যে সাংকেতিক চিহ্নগুলো আমরা লিখিত আকারে দিচ্ছি তখনই সেটা হয়ে গেল বর্ণ। এইভাবে আমাদের চলে এলো স্বরবর্ণ, ব্যঞ্জন, বর্ণ। এইবার আজকে যেটা মূল আলোচনা ছিল আমাদের না বাকযন্ত্র কি। তাহলে মুখের সাহায্যে আমরা যে আওয়াজ বা যে ধ্বনি উচ্চারণ করছি সেই ধ্বনিগুলি মুখের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে বাকযন্ত্র। এবার বাকযন্ত্রগুলি কি কি প্রশ্ন হচ্ছে, বাকযন্ত্রগুলি কি কি আমি একটু বলে তোমাদের লিখে দিচ্ছি। বাকযন্ত্রগুলি হচ্ছে ওষ্ঠ, তালু, জিভ বা জিহ্বা, আর কণ্ঠ, শেষে রইল আমাদের দন্ত। তাহলে এই পাঁচটাকে অবশ্যই মনে রাখতে হবে। এই পাঁচটিকে বলা হচ্ছে বাকযন্ত্র।
তাহলে তোমরা পরপরে যেতে পারো, প্রথমে ওষ্ঠ যেতে পারো, ওষ্ঠর পরে দন্ত যেতে পারো, ওষ্ঠর পরে দন্ততে যেতে পারো মনে রাখবার জন্য, দন্ত হয়ে গেল, দন্তর পরে জিভেও যেতে পারো, জিহ্বায় যেতে পারো, তারপরে তালুতেও যেতে পারো, তারপরে কণ্ঠতে। যেরকমভাবে মনে রাখার সুবিধে হবে তোমাদের ঠিক সেরকমভাবে এটিকে পড়ে নেবে। তাহলে এই হয়ে গেল আমাদের বাকযন্ত্রর গল্প। তাহলে কত ধীরে 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 উন্নতির পথে হাঁটতে শুরু করলো মানুষেরা, সেটাই দেখো। প্রথম দিন থেকে যদি মনে করতে থাকো তাহলে আজকে একদম বাকযন্ত্রে এসে পৌঁছে গেলাম আমরা, বর্ণতে পৌঁছে গেলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব জায়গাতে পৌঁছে গেলাম। বর্ণ আবিষ্কার হলো কীভাবে সবটাই আমাদের জানা হয়ে গেল, তাই না? এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে কার চিহ্ন। ঠিক আছে? তাহলে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কার চিহ্ন। কার চিহ্নগুলো কি কি না তোমরা এর আগের ক্লাসে শিখে এসেছো, একদম হর্ষইকার থেকে ঔকার পর্যন্ত এই চিহ্নগুলি হচ্ছে কার চিহ্ন। হর্ষইকার থেকে হর্ষই নয়, অকার থেকে। তাহলে অকার থেকে একদম ঔকার পর্যন্ত যে সাংকেতিক চিহ্নগুলি আমরা শিখে এসেছি সেগুলি ছিল আমাদের কার চিহ্ন বা স্বরোচ্ চিহ্ন। এগুলো কিন্তু স্বরবর্ণ থেকেই এসেছে। স্বরোচ্ চিহ্ন বলছি কারণ কি না, স্বরবর্ণগুলোকেই একটা একটা করে সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে। যেমন প্রথম হচ্ছে অকারের কোনো চিহ্ন নেই, কিন্তু আকার থেকে যে চিহ্নগুলো এসেছে সেগুলোই হচ্ছে এগুলো সাংকেতিক চিহ্ন। অর্থাৎ কি সেগুলো ছিল আমাদের না, আমরা একবার আলোচনা করে নিই। প্রথমে ছিল আকার, তারপরে হর্ষইকার, তারপরে দীর্ঘইকার হয়ে গেল, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, এরপরে আমাদের ছিল একার, ঐকার, ওকার আর ঔকার। এই ছিল আমাদের চিহ্ন, তাই না? তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে 10। তাহলে প্রথম থেকে যদি আমরা গুনি 3 4 5 6 7 8 9 10 আর অকারটাকেও যদি ধরে নিই তাহলে 11টি। তাহলে এই যে 11টি স্বরোচ্ চিহ্ন আমরা পেয়েছি সেটি এই যে স্বরবর্ণ থেকে, যেমন আ হচ্ছে আকার। তাহলে এখানে যদি লিখে দিই তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। আ এটা হলো হর্ষইয়ের স্বরোচ্ চিহ্ন। তারপরে দীর্ঘই থেকে এই স্বরোচ্ চিহ্নটা আমরা লিখি। এরপরে হস্যু, দীর্ঘ, রি চলে এলো। এরপরে এ, ওই, ও, ও। তাহলে কোথা থেকে কি এলো তোমরা আশা করি বুঝতে পারছো। অকার আছে কিন্তু অকারের কোনো চিহ্ন নেই। আ থেকে চলে এলো আকার, হর্ষই থেকে হর্ষইকার, দীর্ঘই থেকে দীর্ঘইকার, হস্যু থেকে হস্যকার, দীর্ঘ থেকে দীর্ঘকার, রি থেকে রিকার, এ থেকে একার, ওই থেকে ঐকার, ও থেকে ওকার আর ও থেকে হয়ে গেল ঔকার। তাহলে এই যে স্বরবর্ণগুলো যুক্ত হয় নানা অর্থবোধক ধ্বনি সৃষ্টি করে। এই নানা অর্থবোধক ধ্বনি সৃষ্টি করে এই যে স্বরচিহ্নগুলো যুক্ত হয়, এর ফলে কি চলে আসছে না শব্দ, পদ, তারপরে ধীরে ধীরে বাক্য। তাহলে এই স্বরচিহ্নগুলো যখনই আমরা যুক্ত করতে থাকলাম, অর্থাৎ ধ্বনি সমূহেই সকল যে ধ্বনি সমূহগুলো যখনই যুক্ত হতে থাকলো তখনই আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম শব্দ, পদ ইত্যাদি ইত্যাদি। এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে শব্দ, পদ। তো কীরকমভাবে না, এই যে স্বরবর্ণগুলো থেকে স্বরচিহ্ন পেয়ে গেলাম, এগুলো যুক্ত হচ্ছে কোথায়? হ্যাঁ, এগুলো যুক্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। স্বরবর্ণের ক্ষেত্রে যুক্ত হচ্ছে না, স্বরবর্ণ থেকে এই স্বরচিহ্নগুলো পেয়ে গেলাম। এবার এই যে স্বরচিহ্নগুলো পেয়ে গেলাম এগুলো কোথায় যুক্ত করব? না, এগুলো করব ব্যঞ্জন বর্ণের কাছে। যেমন আমরা আগের ক্লাসে শিখে এসেছি, যেমন ক দিয়ে যদি শুরু করে দাও তাহলে কয়াকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, কয় রি কি, কয় হর্ষ কু ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে স্বরচিহ্নগুলো যুক্ত হলো কোথায়
একদম ব্যঞ্জন বর্ণ ক থেকে শুরু করলাম। শুধু কি ক তাই নয়, আরও যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেখান থেকেই আমরা শুরু করে দেবো এই যে স্বরচিহ্নগুলো যোগ করা। সেটা ক এর ক্ষেত্রে হতে পারে, খ এর ক্ষেত্রে হতে পারে গ, ট, ঠ, ড, ঢ বা প, ফ, ব, যাই বলো না কেন, যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে, শুধুমাত্র আমাদের অন্তস্থ, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো বাদে। তাহলে এইভাবে আমরা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যুক্ত করতে থাকবো এই যে স্বরচিহ্নগুলিকে। ঠিক আছে? তাহলে আর আমরা বেশি এগোবো না। যেমন একটা জিনিস তোমাদের বলে দিই, একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে যে এই অক্ষর কি বা কাকে বলে, তো কিভাবে অক্ষরগুলোকে ব্রেক করা হচ্ছে সেইটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে আর আলোচনায় গেলাম না, শুধুমাত্র আজকে আমরা স্বরচিহ্ন পর্যন্তই থাকলাম। আর যেরকম কয়াকারে কা, কহেসু কি, কয় দীর্ঘই কি, কয় বিক্রি হতে পারে, সেরকম তার সাথে আরেকটা করে বর্ণ জুড়ে দিলেও কিন্তু একটা একটা করে শব্দ তৈরি হয়ে আসবে। যেমন তোমরা আগের ক্লাসে পড়েছিলে, আগের ক্লাসে প্রচুর শব্দ তোমরা শিখেছো এবং বিভিন্ন স্বরচিহ্ন দিয়ে, সেগুলো একটু করে জাস্ট মনে করে নেবে। পরের দিন কিন্তু আমি সেখান থেকেও কিছু না কিছু ধরতে পারি লাইভ ক্লাসে। ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। পরের দিন আমরা চলে যাব একদম অক্ষরগুলো বিশ্লেষণ কীভাবে হচ্ছে সেই নিয়ে। ঠিক আছে?